তীব্র তাপপ্রবাহ শুধু বাংলাদেশ নয়, গোটা দক্ষিণ এশিয়াতেই চলছে এই মুহূর্তে। আমরা এর মধ্যে জেনেছি যে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা এখন মিয়ানমারে। গত দুদিন আগেও 48.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওদের ছিল, এবং বাংলাদেশেও তাপমাত্রা ক্রমাগত বাড়ছে। লম্বা স্কুল ছুটি দেয়া হলো কারণ তাপপ্রবাহ চলছে টানা, এবং সামনের যদিও গতকাল রাতে খানিকটা বৃষ্টি হয়েছে, খানিকটা বৃষ্টি না ঝড় বৃষ্টি হয়েছে, এবং সেই ঝড়ের আবার আরেক ধরনের প্রভাব হচ্ছে বজ্রপাতে সারা দেশে কোথাও আমরা দেখলাম গণমাধ্যমে 10 জনের কথা বলা হয়েছে, কোথাও 11 জনের কথা বলা হয়েছে যারা মারা গেছেন বজ্রপাতের কারণে। এই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক, আবহাওয়াবিদ, তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি 71 সকালে। শুভ সকাল। শুরুতেই যদি আসি যে যেটুকু বৃষ্টি হলো তাতে তাপপ্রবাহে কোনো কিংবা তাপমাত্রায় কোনো প্রভাব পড়বে কি? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন যে পুরো এপ্রিল জুড়েই বাংলাদেশ উত্তপ্ত ছিল, এবং ইভেন গতকাল পর্যন্ত উত্তপ্ত ছিল, এবং গতকালকে কিন্তু আমরা একটা নতুন করে দেশে ঢাকার পশ্চিমাঞ্চল, রাজশাহী, রংপুর এবং খুলনা বিভাগের উপর কিন্তু আমরা আবার হিট অ্যালার্ট মেসেজ দিয়েছি। কারণ আপনারা জানেন যে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা সবচেয়ে গতকাল থেকে আজকে পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল দেশের পূর্বাঞ্চল, ঢাকা সহ মধ্য অঞ্চলের পূর্বাঞ্চল এবং চট্টগ্রাম এবং বরিশালের কিছু অঞ্চলে। এবং আমরা দেখেছি যে গতকালে বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে, ঢাকায় দমকা বাতাস ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হয়েছে। সুতরাং এই যে এই বৃষ্টিপাতের ফলে দেশের পশ্চিমাঞ্চলে তেমন একটা প্রভাব ফেলতে পারেনি, সেজন্য বিশেষ করে রাজশাহী, খুলনা, ঢাকার পশ্চিমাঞ্চল এবং এইসব অঞ্চলে কিন্তু আপনার তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আমরা আশা করি যে 5 তারিখের পর এই যে বিচ্ছিন্নভাবে দেশের পশ্চিমাঞ্চল এবং অন্যান্য জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, তখন কিছুটা সহনশীল মাত্রায় চলে আসতে পারে। তবে দেশের পূর্বাঞ্চল, ঢাকা সহ দেশের পূর্বাঞ্চলে কিন্তু এখন স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হয়েছে, কারণ এই ধরনের বজ্র বৃষ্টি হলে তাপমাত্রা 2 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস নেমে যায়। এই যে বজ্রপাত নিয়ে যদি একটু কথা বলি, বজ্রপাত সম্প্রতি আমরা দেখছি যে আগে এ ধরনের ঘটনা আসলে মূলত অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্রে দেখা যেত, কিন্তু সম্প্রতি আমরা যেটি দেখছি যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে বজ্রপাত বেড়ে গেছে, বজ্রপাতের হার বেড়ে গেছে, এবং বজ্রপাতে মৃত্যু বাড়ছে। এই পরিস্থিতিটা কেন তৈরি হচ্ছে? আপনাকে ধন্যবাদ। আমরা অনেক দিন ধরেই বলে আসছি এই যে এই বিদ্যমান তাপপ্রবাহের পর যদি বজ্রঝড় তৈরি হয়, সেই বজ্রঝড়ের সাথে থাকবে বজ্রপাত, দমকা বাতাস এবং ঝড়ো হাওয়া। সুতরাং বাড়তি সতর্কতার জন্য কিন্তু আমরা শুরু থেকে বলে আসছিলাম। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে সবচেয়ে বেশি বজ্রঝড় হয়, টর্নাডিক হয় ওখানে, তারপর কেনিয়ায় হয়, ইন্দোনেশিয়ার বালি দ্বীপে হয়। কিন্তু বজ্রঝড়ের সংখ্যা এবং ফ্রিকোয়েন্সি অনুযায়ী বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ কিন্তু সেকেন্ড অথবা থার্ড পজিশনের মধ্যে ওঠানামা করে। সুতরাং আমাদের এই যে বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বাংলাদেশ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, এইসব অঞ্চল কিন্তু খুবই বজ্রঝড় প্রবণ। সুতরাং এখন যে বজ্রঝড় তৈরি হবে, সেই বজ্রঝড়ের সাথে থাকবে বজ্রপাত। সুতরাং এই 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 বজ্র বিদ্যমান তাপপ্রবাহের পরে যে বজ্রঝড়গুলো তৈরি হবে, সেখানে কিন্তু আমরা শুরু থেকেই বলে আসছি যে দমকা বাতাস, ঝোড়ো হাওয়া, কখনো কখনো শিলাবৃষ্টি এবং বজ্রপাত হতে পারে। এবং এই বজ্রপাতের প্রাণহানির থেকে রক্ষা পাওয়ার জন্য শুধু মানুষ না, গবাদি পশু মারা যায়, পাখি মারা যায়। সুতরাং এই ব্যাপক তাণ্ডবতা এবং বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু আমাদের অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এই বজ্রঝড়ের আয়ুষ্কাল খুবই কম, আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা, কোনো কোনো ক্ষেত্রে 2 ঘন্টা পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে। সুতরাং এই সময় যদি ঘরে অবস্থান করে, খোলা মাঠে না থাকে, প্রান্তিক পর্যায়ে যদি সোশ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম বৃদ্ধি করা যায়, তাহলে এই বিদ্যমান বজ্রঝড়ের যে জনিত যে প্রাণহানি তা বহুল অংশে কমিয়ে আনা সম্ভব। তবে হ্যাঁ, ঠিকই বলেছেন, না ইদানিং যে বেড়েছে, ব্যাপারটা এইরকম নয়। আমাদের মার্চ, এপ্রিল, মে মাস বজ্রঝড় প্রবণ মাস, প্রায় 38% বজ্রঝড়, তীব্র বজ্রঝড় কিন্তু এই মার্চ, এপ্রিল এবং মে মাসেই সংঘটিত হয়। তবে এখন
যেহেতু একই ফসলে মানে একই মাঠে 3 টাইমসের ফসল ফলায়, জনগণের ডেন্সিটি বৃদ্ধি পেয়েছে, রিপোর্টিং ক্যাপাবিলিটি বৃদ্ধি পেয়েছে, ফলে ফলশ্রুতিতে মনে হচ্ছে যে মনে হয় বৃদ্ধি পেয়েছে। কিন্তু এই মাস জুড়েই, বিশেষ করে মার্চ এপ্রিল এবং মে মাস জুড়েই আমরা দেখেছি যে প্রতি বছরই বজ্রঝড় হয় এবং প্রাণহানি ঘটে। সেই কারণে আমরা শুরু থেকেই সোশ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রামের প্রতি জোর দিয়েছি এবং টাইম অ্যান্ড লোকেশন স্পেসিফিক এইসব বজ্রঝড়ের পূর্বাভাস কিভাবে দেয় আমরা কিন্তু বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ডেইলি 4 বার ইন দ্য নেম অফ ইংল্যান্ড রিভার ফ্লোড ওয়ার্নিং এর নামে এবং কালবৈশাখী ওয়ার্নিং দিয়ে যাচ্ছি। সুতরাং যদি আবহাওয়া অফিসের ওয়ার্নিং গুলো সঠিকভাবে মেনে চলে এবং আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা বজ্রমেঘ দেখার পর যদি তারা ঘরে অবস্থান করে, তাহলে এই যে বজ্রঝড় জনিত যে প্রাণহানি তা অনেকটাই কমিয়ে আনা এক্ষেত্রে সম্ভব। যদি আরেকটু জানতে চাই যে এই বজ্রপাতে প্রাণহানি কমানোর জন্য আপনি যেটি বলছিলেন যে ঘরে অবস্থান করা, এটি ছাড়াও আমরা দেখি যে সাধারণত যে শহরাঞ্চলে বড় উঁচু ভবনগুলোতে বজ্রপাত নিরোধক একটা স্টিক ব্যবহার করা হয়। এ ধরনের কোনো ব্যবস্থা কি জমিতে করা সম্ভব কিনা, বা আগে বজ্রপাত থেকে রক্ষার জন্য আমরা জানি যে প্রাকৃতিক উপায় হিসেবে উঁচু গাছ রোপণ করা হতো, তাল গাছের মতো উঁচু গাছ যেগুলোতে বজ্রপাত হতো। আমরা জানি ব্রিটিশ আমলে ম্যাগনেট পুঁতে রাখা হতো মাটিতে, যাতে বজ্রপাতটা সরাসরি মাটিতে চলে যায়। এ ধরনের কোনো ব্যবস্থা কি নেওয়া সম্ভব যে যা করলে পরে কৃত্রিমভাবে হলেও খানিকটা নিয়ন্ত্রণ করা যেতে পারে বজ্রপাতে মৃত্যুর সংখ্যাটা? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন এবং সময় সাপেক্ষ বিষয় এইসব ব্যাখ্যা করার জন্য। তবে অতি স্বল্প সময়ের মধ্যে আমরা বলতে চাচ্ছি যে এই যে বজ্রঝড়, তা থেকে প্রাণহানি অনেকটা কমিয়ে আনার জন্য অবশ্যই আমাদের একদম বৃক্ষ রোপণের, উঁচু গাছ রোপণের বিকল্প নেই, তবে সেটা লং টার্ম প্ল্যান হতে পারে। যেমন আপনি যদি পাম ট্রি প্রজেক্ট হাতে নেন বা আপনি বড় বড় নারিকেল গাছেও যদি আপনি লাগান, তাহলে সেটা কিন্তু একটা রিজনেবল হাইটে পুষতে অন্তত 12 থেকে 15 বছর সময় লাগে। সেই কারণে লং টার্ম অ্যাপ্রোচের জন্য এইসব বৃক্ষরোপণের বিকল্প নেই। তবে স্বল্প সময়ের জন্য আপনার লাইটনিং অ্যারেস্টার বসানো যেতে পারে, যেটা আধুনিক প্রযুক্তি লাইটনিং অ্যারেস্টার। এবং আমাদের গ্রাম ভিত্তিক যে মসজিদ এবং মন্দির থাকে, মিনারেলা মসজিদ, সেখানে যদি আপনার আর্থিং এর ব্যবস্থা করা যেতে পারে তাহলে ভালো ভালো ফল পাওয়া যাবে। খোলা মাঠে টাওয়ার নির্মাণের মাধ্যমে আর্থিং ব্যবস্থা করে, কারণ আমাদের প্রান্তিক পর্যায়ে আমাদের সম্মানিত কৃষক ভাইরা খোলা মাঠে কাজ করে এবং তারাই সবচেয়ে বেশি প্রাণহানির শিকার হয়। সেই কারণে এই আর্থিং ব্যবস্থাকে জোরদার করতে হবে। ঘর বাড়িতে আর্থিং ব্যবস্থা আছে, তারপর এটাকে জোরদার করতে হবে। তবে আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে কেন আমরা ঘর সবচেয়ে নিরাপদ বললাম, কারণ খোলা মাঠে যদি সে থাকে, যদি এরকম উত্তর পশ্চিম কোণায় বা উত্তর পূর্ব দিকে যদি বজ্রমেঘ দেখতে পারে, পাহাড়ের মতো লম্বা বজ্রমেঘ এবং কালো হয়ে আসে, তখন সে রেপিডলি যদি ঘরের মধ্যে যায় তাহলে সেই বেশ কোনো রকমই খোলা মাঠে থাকা যাবে না, কোনো গাছের নিচে থাকা যাবে না। কোনো যদি উপায় না থাকে তাহলে অবশ্যই খোলা মাঠে তাকে সর্বোচ্চ পর্যায়ে একদম মাথা নিচু করে বৃদ্ধ আঙ্গুলে ভর করে হাঁটু গেড়ে বসে থাকতে হবে। সেই কারণে আপনাদেরকে এই মাধ্যমে আমি আর একটা জিনিস বলতে চাই যে এই বজ্রঝড় থেকে প্রাণহানির জন্য একটা উৎকৃষ্ট পন্থা হলো, একে বলা হয় 30 সেকেন্ড বিধি। অর্থাৎ আপনি যদি পূর্ব উত্তর পশ্চিম কোণে অথবা উত্তর পশ্চিম কোণে যদি আপনি বজ্রময় পাহাড়ের মতো কালো নিম্বাস বা কিউমুলো নিম্বাস মেঘ দেখতে পান, তখন যখনই লাইটেনিং শুরু হয় আপনি কাউন্ট করবেন 1 2 3, এরকম 30 সেকেন্ড করে কাউন্ট করলে 30 সেকেন্ডের মধ্যে যদি আপনি শব্দ শুনতে পান, তাহলে মনে করতে হবে যে বজ্রঝড় আপনার দিকে অগ্রসর হচ্ছে এবং তখন আপনাকে অবশ্যই ইমিডিয়েটলি ঘরে অবস্থান করতে হবে আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা। কিন্তু যদি 30 সেকেন্ডের পর আপনি শব্দ শুনতে পান, তাহলে আপনি মনে করবেন যে বজ্রঝড় আপনার থেকে দূরে সরে যাচ্ছে। সুতরাং এই 30 সেকেন্ড রুলকেও যদি থাম রুল হিসেবে ব্যবহার করা যায়, আমরা বলে আসছি বিভিন্ন সোশ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রামে, তাহলে কিন্তু এই প্রাণহানি অনেকাংশে কমিয়ে জানা সম্ভব। তারপরও টাইম অ্যান্ড লোকেশন স্পেসিফিক ফোরকাস্টের বিকল্প নাই এবং যে কোনো দেশেরই ন্যাশনাল মেট্রোলজিক্যাল সেন্টারের ওয়ার্নিংকে ফলো করতে হবে। আমাদের বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কর্তৃক যেসব কালবৈশাখী ঝড়ের ওয়ার্নিং অথবা বজ্রঝড়ের যে ওয়ার্নিং দিয়ে থাকি, যেসব এরিয়া দিয়ে বজ্রঝড় প্রবাহিত হয় সেই অঞ্চলের নাম সহ আমরা
ডেইলি 4 বার, এবং আমরা তাৎক্ষণিকভাবে কিন্তু আমরা আধা ঘন্টাও কিন্তু ডিফারেন্ট অক্সিজেনের মাধ্যমে আমরা কিন্তু এই বজ্রঝড়ের পূর্বাভাস দিয়ে থাকি। সুতরাং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসকেও যদি সঠিকভাবে তারা মেনে চলে, তাহলে এই যে প্রাণহানি, শুধু মানুষ নয়, গবাদি পশু পাখিও মারা গেছে। 2015 সালে 7 থেকে 5,000 পাখি মারা গেছে শিলাবৃষ্টিতে। সুতরাং এগুলোকে বহুলাংশে কমিয়ে এনে আমরা এই বজ্রঝড় জনিত প্রাণহানি অনেকটাই কমিয়ে আনতে সক্ষম হবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমাদের সাথে আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক তিনি যুক্ত হয়েছিলেন। যেটি জানাচ্ছিলেন সেটি হচ্ছে যে এই সময়টাতে সাধারণত বজ্রঝড় প্রবণ সময় এই সময়টা, এবং কি করলে প্রাণহানির সংখ্যাটা কমানো সম্ভব।